আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কিশোরীর প্রেত দর্শন। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কিশোরীর প্রেত দর্শন। আজ সকালেই কিশোরীর সঙ্গে তার মাসির বাড়িতে এসেছিলাম, কিন্তু এখানে এসে এমন একটা যে অদ্ভুত ঘটনার মধ্যে পড়তে হবে সে কথা কিন্তু ভাবিনি। যে ঘটনা ঘটে গেছে তারপর আমি আর কি করি। তার মাসির বাড়িতে একটা ঘরে চুপ করে বসে রয়েছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, এদিকে ইলেকট্রিসিটি এখনো প্রবেশ করেনি। এমনি এমনি কি আর তারানাথ বলে? বিজলি বাতির আলোতে অশরীরী আত্মার দল থাকতে পারে না, তারা থাকে অন্ধকারে। গ্রামের দিকে গেলেই তাদের দেখা যায়। তোমরা যখন গ্রামের দিকে যাবে, সেই গ্রামের আধো অন্ধকারের মাঝে এমন অনেক কিছু দেখতে পাবে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাবে না। কিশোরী চুপ করে বসেছিল, এবার বলল, আমরা যা দেখলাম তা কি সত্যি, নাকি আমাদের চোখের ভুল? চোখের ভুল হলে একজনের হতে পারে, দুজনের একসঙ্গে এত বড় চোখের ভুল কি করে হবে বলো তো? আমিও তো সেটাই ভাবছি। ঠাকুরমশাই এখানে থাকলে তিনি হয়তো এই ঘটনার কোনো একটা ব্যাখ্যা দিতে পারতেন, কিন্তু আমরা তো কিছু বুঝতে পারলাম না। মাসি কিন্তু আগেই বারণ করেছিল। যখন ওই জায়গাটায় যাওয়ার কথা তুমি তুলেছিলে তখনই মাসি বলেছিল। সত্যি সত্যি কি এসব হয় নাকি? তাহলে তো ঠাকুরমশাইয়ের কথাগুলো মিথ্যে নয়। ঠাকুরমশাই যে এত কিছু আমাদের গল্প বলেন তার মধ্যে অনেক কিছুই আমি অবিশ্বাস করি। মনে হয় এসব সত্যি কথা নয়, উনি বানিয়ে বানিয়ে বলেন। কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম তারপর আমি একবার চোখ বন্ধ করে রইলাম। মনে করতে লাগলাম কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেছে সেটা কি সত্যি নাকি? সকালে যখন এখানে এসেছিলাম তখন কিশোরীর মাসি আমাদের কিন্তু খুব ভালোভাবেই অভ্যর্থনা করল। এর আগেও আমি এখানে এসেছি। তিনি একজন হাসি খুশি মহিলা। অনেক বছর আগে কিশোরীর মেশো মারা যাওয়ার পর নিজের হাতে বাড়ি ঘর থেকে শুরু করে বাগান পুকুর সমস্ত কিছু তিনি সামলান। জমি জমা আছে, সে সমস্ত কিছুর বিলি ব্যবস্থা করেছেন। সেখান থেকে বছরের চাল ডাল আরও অনেক কিছু পাওয়া যায়। তাছাড়া যা সম্পত্তি আছে তাই নিজের হাতে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে চালান যাতে কোনো সমস্যা না হয়। একটি মেয়ে থাকে তার সঙ্গে। শুনেছিলাম ওই গ্রামেরই এক বিধবা মেয়ে। বিধবা হওয়ার পর বাড়িতে ফিরে এসেছিল, কিন্তু গ্রামের গরিব দুঃখী পরিবার, বিয়ে দেওয়ার পরে নিশ্চিন্ত থাকা সেই পরিবার মেয়েকে আবার ঘরে নিলেও তাকে রাখতে পারছিল না ভালোভাবে। তারপর দাদা বৌদির সংসার রয়েছে, বড়ই সমস্যা। তাই কিশোরীর মাসি তাকে নিজের কাছেই রেখেছিলেন। মেয়েটির নাম বিনতি। আমাদের দেখে হাসি মুখে অভ্যর্থনা করেছিল। গ্রামের মেয়েদের কিন্তু এমনটা দেখা যায় না, তারা মাথায় ঘোমটা দিয়ে চলে। কিন্তু কিশোরীর মাসি বলে, ওর কপাল পুড়েছে, স্বামী মারা যাওয়ায় এখানে এসেই নিজের মতন আছে। তা আমি বাপু সবসময় ওই ঘোমটা দিয়ে থাকতে হবে এমন কথা বলি না। ওর ইচ্ছা হলে দিল, না হলে দিল না। আর নিজেদের লোকের কাছে আবার ঘোমটা দেওয়ার কি আছে? মেয়েটির বয়স আমাদের চেয়ে অনেকটা কম, বেশ হাসি মুখে কথা বলে, দাদা দাদা বলে সম্বোধন করে। তবে ডাক খোঁজার মধ্যে যে একটা আন্তরিকতা আছে তা ভালোই বোঝা যায়। তাকে দেখলেই অনেকটা চারির কথা মনে পড়ে যায়। সে আমাদের দেখে বলল, তোমরা কিন্তু এবার অনেক দেরি করে এলে দাদা।
মাসি সেই কবে থেকে বলছিল কিশোরী দাদাকে চিঠি লিখেছে, কিশোরী দাদার আসার নাম নেই। তার নাকি অফিস আছে। কতবার বলি কিশোরী দাদা এখানে চলে এসো, এখানে এত জমি জমা, এত কিছু দেখাশোনার লোক নেই, সাত ভূতে লুটে পুটে খায়। মাসির শক্ত হাতে একবার হাল ধরেছিল, কিন্তু মাসির দয়ার শরীর। আরে ওরাই তো সব কিছু আমায় করে কমে একটু দেয়, তা না হলে আমি কি এই সব কিছু একা হাতে সামলাতে পারতাম না রে। তাই একটু আধটু চুরি যদি করেই থাকে তাহলে করুক, আমার তাতে কোনো ক্ষতি নেই। চুরি করে নাকি? তুমি তো সবাইকেই ভালো টাকা পয়সা দাও। সব থেকে বড় লোভ কিসের জানিস? সব থেকে বড় লোভ হলো আরো বেশি কিছু পাবার লোভ। ওদের যা টাকা পয়সা দিয়ে আমি রাখি তাতে ওদের ভালোভাবেই চলে যায়, কিন্তু ওই যে বললাম লোভ লোভ, লোভে যখন মানুষকে ধরে না তখন লোভ ছাড়া চলে না রে। তবে ওরা অমন নয়, যেটুকু নেয় তা খুব একটা বেশি না। দাদা শুনেছ, আমাদের গ্রামের শেষের দিকে ওই যে জঙ্গলের মাঝে একটা পুরনো বাড়ি আছে, সেখানে কি নাকি স্কন্ধকাটা দেখা গেছে আবার। কথাটা শুনে কিশোরী হো হো করে হেসে উঠে বলেছিল, স্কন্ধকাটা মানে যার মাথা নেই। তুই মানে সত্যি তোরা পারিসও বটে। প্রতিদিন কি এইসব গল্প এখানে এলেই শোনা যায়? তোর কি মনে হয় দিনটি মিথ্যে কথা বলছে? আরো অনেকেই দেখেছে ওকে, অমন বলে লাভ কি আছে? আরে আমাদের গ্রামে ওই শেষে ওই যে জমিটা আছে না, ওই জমি পাহারা দেওয়ার সময় ওই নরহরিকে ডাকাতের দল কেটে রেখে গিয়েছিল। তারপর জমির ধান কেটে নিয়ে গিয়েছিল এক রাতের মধ্যে। তারপর থেকেই তো অনেক দিন মাঝখানে ওকে দেখা যায়নি, কিন্তু এমনই এক বর্ষার সময় সেই ঘটনাটা ঘটেছিল। তাই বর্ষা হলেই তাকে আবার ওই জঙ্গলের মাঝখানে ওই পাকা বাড়িটায় দেখা যায়। মাঝে মাঝে জমিতে এসে সে যে ঘুরে বেড়ায়। সত্যি কথা বলছেন মাসিমা? এই বিনতি, তুমি বলো তো, সত্যি সত্যি তোমরা নিজের চোখে দেখেছো? আমাদের কি এত সাহস আছে গো দাদা? আমি দেখতে যাব? লোকের মুখে শুনেছি। তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমরা একবার গিয়ে দেখে এসো না। শহরের দাদা বাবুরা গ্রামে গিয়ে স্কন্ধকাটা দেখলে ভিমড়ি খাবে। কিশোরী যেমন হেসেছিল, এবার ঠিক তেমনভাবে বিনতি কিশোরীর দিকে তাকিয়ে হেসে উঠল, বলল, তোমাদের তো অনেক সাহস। কিশোরী দাদা, তোমরা যাও না, গিয়ে একবার দেখে এসো। কথায় বলে যেখানে সাহস দেখাতে নেই সেখানেই মানুষ বীরত্ব দেখাবার চেষ্টা করে, আবার যেখানে বীরত্ব দেখানোর দরকার সেখানে মানুষ ভয়ে কেঁচো হয়ে গুটিয়ে যায়। আমরাও সেই ভুলটাই করলাম। কিশোরী কথাটা গায়ে মাখল, বলল, ঠিক আছে, তাহলে আর দেরি কেন? আজ সন্ধ্যাবেলাই যাব। তারপর আজ আবার শনিবার, শুনেছি এসবের জন্য নাকি আজকের দিনটা এক প্রশস্ত দিন। খবরদার বলছি কিশোরী, তুই কিন্তু যাবি না, খবরদার। আরে বাবা, এসব ছেলে খেলা নয় রে। কোনো বিপদ আপদ হয়ে গেলে তখন কি হবে বলতো? আরে তুমি শুধু শুধু চিন্তা করছো। আমাকে ওসব কথা বলে কোনো লাভ হবে না। তাছাড়া আমাদের সঙ্গে তো ঠাকুরমশাই রয়েছে, তাই না? ও ঠাকুর মশাই, মানে তোদের সঙ্গে যিনি এসেছিলেন, তারানাথ তান্ত্রিক। হ্যাঁ, কিন্তু তিনি কোথায় রয়েছেন এখন? কলকাতায়। আর তোরা তো রয়েছিস এখানে। তার কাছে অনেক ক্ষমতা আছে, যে কোনো স্থান থেকে অন্যত্র চলে যাওয়ারও ক্ষমতা আছে। মাসিমা, আপনি চিন্তা করবেন না। তাহলে তোমরা একা গেলে কেন দাদা? তোমাদের ওই তারানাথ তান্ত্রিককে সঙ্গে নিয়ে আসতে।
তাকে বোধহয় একবার দেখেছিলাম, তাই না মাসি? এতক্ষণ ধরে একটানা ঠেস মারা কথা বলে চলেছিল, কিন্তু মাসি তাকে একটা ধমক দিতে সে চুপ করে গেল। বুঝতে পারলাম এত কিছু একেবারে বলাটা মাসি মোটেই পছন্দ করছে না। তবু আমাদের কৌতূহল হলো। আমরা ইশারায় বুঝতে পারলাম যে ওর শরীরে কি চলছে। মাসির সামনে এখন কথাগুলো বলছে না। আর তারপরেই সন্ধেবেলা মাসিকে মিথ্যে কথা বলে আমি আর কিশোরী গিয়ে পৌঁছলাম গ্রামের শেষে সেই জায়গাটায়। এদিকে গ্রামটা শেষ হয়ে এসেছে। যেদিকে চোখ যায় টানা ধানের জমি। বর্ষার সময়, বর্ষা শেষ হলেই এইখানে ফসল ফলানো শুরু হয়। এখন মাঠ ফাঁকা। আলপথের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে বহু দূর পর্যন্ত চলে যাওয়া যায়। দিনের বেলায় জায়গাটা বড় ভালো লাগে। রোদের আলো পড়লে ঝকঝক করে, আর তখন মাঝে মাঝে ঠান্ডা গরম হাওয়া ভেসে আসে। ফসল তুলে নেওয়ার পর জমির অবস্থা থাকে অদ্ভুত। এখানে ওখানে খোঁড়া খোঁড়া মাটি উঁচু নিচু হয়ে থাকে। চাষের আগে আবার লাঙল দিয়ে ঘষে নেওয়া হয় শুনেছি। কোথাও কোথাও নাকি জমি চাষের জন্য নতুন কি সমস্ত যন্ত্র বেরিয়েছে, ট্রাক্টর না কি যেন। তবে এই সমস্ত গ্রামে এখনও তা ঢুকতে পারেনি। আমরা এসেছিলাম অন্ধকারে। কিশোরীর হাতে একটা টর্চ, আমার হাতে আর একটা রয়েছে। শহর থেকে এনেছি। গ্রামে টর্চ সব থেকে ভালো কাজ করে। গ্রাম পেরিয়ে সেই ফাঁকা জমির একপাশে সেই জঙ্গল মতো জায়গাটা। পরে শুনেছিলাম একসময় এখানে এক জমিদারের বাড়ি এবং তার সঙ্গে আরও কিছু ঘর বসতি ছিল। পরে কি একটা কারণে এসব উঠে যায়। কাছাকাছি আসতে কিশোরীকে বললাম, অচেনা অজানা জায়গায় এমনভাবে কোনো কিছু করাটা কি ঠিক হবে না? মানে যদি কোনো বিপদ হয়? আরে বিনতির কথায় তুমি ভয় পেলে? ও অমনি ভয় দেখানোর জন্য ওসব কথা বলে, চিন্তা করো না। ভয় নয়, অদ্ভুত লাগছে। এখানে আসার পর থেকে কেমন যেন মনে হচ্ছে চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ ভাই। গ্রামের শেষ পর্যন্ত আসার সময়ও একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। সব বাড়ি ঘরের লোকেরা ঘুমিয়ে পড়েছে বলে মনে হচ্ছে, কিন্তু তবুও একটা হাওয়ার শব্দ, রাতে একটা নিজস্ব শব্দ থাকে না? ঝিঁঝি পোকার ডাক, রাত চড়া পাখির ডাক, এখানে কোনো কিছুই নেই। তার মানে কি সত্যি এখানে স্কন্ধ কাটা আছে বলতে চাইছো? তুমিও না সত্যি সত্যি। কিশোরীর কথাটা শেষ হলো না, ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ঠিক যেন মনে হলো আমরা যে আলপথের কাছে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে সোজা এগিয়ে গিয়ে বাঁ হাতের জঙ্গলের দিকে ওঠা যায়। ডান হাতে গেলে ফাঁকা জমি। ঠিক সেই জমির আলপথ ধরে কি যেন একটা আমাদের দিকে ছুটে আসছে। খুব জোরে নয়, স্বাভাবিক কোনো মানুষ যদি আলপথ ধরে চেনা ছন্দে ছুটে আসে তাহলে যেমনভাবে আসবে ঠিক তেমনভাবে। শব্দটা শুনে আমরা চমকে উঠলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোথাও কিছু নেই। টর্চের আলো এদিক ওদিক ফেললাম। আকাশে চাঁদের আলো অল্প রয়েছে, তবুও মেঘের আড়ালে ঢেকে যাওয়ার জন্য ভালোভাবে কিছু বোঝা যায় না। তাছাড়া চারপাশে বেশ ফাঁকা জমি আর অন্ধকার। এমন সময় মনে হলো সেই পায়ের শব্দটা আমাদের খুব কাছে এসে পড়েছে। কেউ যেন আলপথের উপর পা রেখে আমাদের দিকে এগিয়ে আসছে। আরেকটু কাছে আসতে কিশোরীর গলাটা কেঁপে উঠল। আমাদের খুব কাছে যেন কেউ হেঁটে আসছে বলে মনে হচ্ছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি কিন্তু উত্তর করলাম না, কারণ ততক্ষণে আমি বুঝতে পেরেছি যে হেঁটে আসছে সে আসছে ওই জঙ্গলের দিকে আলপথ থেকে। ভালো করে তাকালাম আর তারপর কিশোরীকে বললাম তার হাতে থাকা টর্চটা নিভিয়ে ফেলতে। টর্চটা নিভিয়ে ফেলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা কালো ছায়া সেই পথে আমাদের দিকে এগিয়ে আসছে। কিশোরীও ব্যাপারটা দেখেছিল, বোধহয় একটু অবাক হয়ে গিয়েছিল। আবার হাত তুলে টর্চ জ্বালাতে যাবে তার আগে আমি তাকে বারণ করলাম। আস্তে আস্তে বললাম, টর্চ জ্বালালে কোনো কিছু দেখতে পাবে না, অন্ধকারে দেখার চেষ্টা করো। কিশোরী টর্চ জ্বালালো না। অন্ধকারে সেদিকে তাকাতে দেখতে পেলাম সত্যি সত্যি সেই ছায়াটা আমাদের দিকে এগিয়ে আসছে। না, দৌড়ে নয়, হাঁটতে হাঁটতে।
একটা স্বাভাবিক গতিতে। কিন্তু ওটা কি? ছায়ার শরীরটা খুব বেশি বড় নয়, মাটি থেকে এই আমাদের কোমর বা আর একটু উপরের সমান হবে এইরকম একটা ছায়া। তাহলে কি রাতের কোনো জন্তু? কিন্তু আলো ফেলে দেখা যাচ্ছে না কেন? কথাটা বলতে বলতে একটা ব্যাপার ঘটে গেল, আর সেই কথাটাই একটু আগে আমার মনে পড়ে যাচ্ছিল। কাজটা কিন্তু ঠিক হলো না। যে এসেছিল সে কিন্তু আমাদের দেখেছে। সে যে আমাদের ভয়ে পালিয়েছে তেমনটা তো মনে হলো না। হয়তো সে আবার আসবে। আসলে আসুক না, দেখা যাবে। ব্যাপারটা হঠাৎ করে ঘটে গেছিল, তাই একটু চমকে গেছি। আর চিন্তা করো না, শুয়ে পড়ো। কিশোরীর কথায় শুয়েই পড়লাম। ঘরে ঢোকার সময় বিনতির সঙ্গে দেখা হয়েছিল। আমাদের মুখ চোখ দেখে সে কিছু একটা আন্দাজ করেছিল। বলেছিল, সর্বনাশ, কোনো কিছু দেখলে নাকি? ওকে কিন্তু একবার যে দেখে সে কিন্তু বারবার দেখে। সত্যি করে বলো তো। আরে আমরা ওদিকে যাইনি, এই পথ ধরে একটু ঘোরাঘুরি করছিলাম। বিনতি বুদ্ধিমান নয়, তাই বলল, যদি সত্যি সত্যি দেখে থাকো তাহলে কিন্তু বলো। ওই স্কন্ধকাটা একবার যার উপর নজর ফেলে তাকে কিন্তু এত সহজে ছাড়ে না, বিশেষ করে এই গ্রামেই যদি সে থাকে। বিনতির শেষের কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগলো, কিন্তু মনের মধ্যে খটকা লেগেছিল কয়েকটা। আমি কিছু বলতে পারলাম না। বিনতি চলে গেল। সে আমাদের জন্য ঘরের দরজা খোলা রেখেছিল। কাল ওদের সকাল সকাল উঠতে হবে। কি একটা কাজে কিছু লোকজন আসবে, তাদের সঙ্গে মাসিকে পুকুরের কাছে যেতে হবে। আমরা শুয়ে পড়লাম। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে গভীর ঘুম নেমে এলো। সকালে বেরিয়েছিলাম, এখানে এসেছি, তারপর সারাদিনের বিশ্রাম নেওয়ার মতন তেমন কোনো সময় হয়নি। তাই হাই তুলতে তুলতে যখন চোখ বন্ধ করতে যাচ্ছি, দেখি আমার পাশে শুয়ে থাকা কিশোরী আস্তে আস্তে বলছে, যে সমস্ত কথা শুনলাম তার স্বপ্ন কি সত্যি হতে পারে? ঠাকুরমশাইকে একবার বলতে পারলে ভালো হতো। ঘুমটা যখন ভাঙল তখন বুঝতে পারলাম একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। কেন হচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারছি না। ঘরের ভেতর হ্যারিকেনটা জ্বলছিল, সেটা এখন নিভে গেছে। খোলা জানালা দিয়ে চাঁদের বাঁকা আলো ঘরের ভেতরে এসে পড়েছে, ঠিক বিছানার ওপরের একটা জায়গাতে। সেই চাঁদের আলোটা একটা অদ্ভুত চারকোণ আলপনার মতো তৈরি করেছে। আমি উঠে বসতে যাব তার আগেই মনে হলো কোথা থেকে যেন একটা গোঙানির মতো শব্দ শুনতে পাচ্ছি। ঠিক মুখ চাপা অবস্থায় কেউ গোঙাতে থাকলে যেমন শব্দ হয়, ঠিক তেমনটাই। কি করব বুঝতে না পেরে বিছানা ছেড়ে উঠতে যাওয়ার আগেই আমার পাশে তাকিয়ে যেটা নজরে পড়ল তাতে আমি অবাক হলাম। আমার পাশে শুয়ে রয়েছে কিশোরী, আর কিশোরীর গায়ের ওপরে এসে বসে রয়েছে কিছু একটা। তার বুকের ওপরে বসে থাকা জিনিসটা নেমে এসেছে তার মুখের কাছ পর্যন্ত। তাতেই তার মুখটা আড়াল হয়ে গেছে। আধো অন্ধকার হলেও চাঁদের অল্প আলোয় ঘরের মধ্যে সামান্য সাদাটে ভাব দেখা যায়। আর তাতেই আমি দেখলাম সেই অদ্ভুত নিস্তব্ধতাটা ঘরের ভেতরে নেমে এসেছে। এখন আকাশে কোথাও কোনো শব্দ নেই, শুধু থেকে থেকে কিশোরীর গোঙানোর শব্দ শুনতে পাচ্ছি। আমি অতি কষ্টে ডাকলাম, কিশোরী, কিশোরী, কি হলো কিশোরী? ঠিক সঙ্গে সঙ্গে মনে হলো কিশোরীর গায়ের ওপর থেকে কি যেন একটা নেমে নিচে অন্ধকারে মিলিয়ে গেল। ব্যাপারটা এমন আকস্মিকভাবে ঘটল যে আরেকটু হলেই আমি চিৎকার করে ফেলছিলাম। কারণ ঘরের দরজা বন্ধ, জানালাটা খোলা রেখেছিলাম। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হয়নি, গুমোট গরম, তাই জানালা খুলে না রাখলে ঘুমানো যাবে না। ইলেকট্রিক নেই, তাই পাখার ব্যবস্থাও নেই। কিন্তু ঠান্ডা যে হাওয়া বাইরে থেকে আসছিল তাতেই ভালো ঘুম হচ্ছিল। আরেকটু হলেই চিৎকার করতে গিয়েও নিজেকে সামলে ফেললাম, কারণ কিশোরী তখন নড়তে শুরু করেছে। অন্ধকারের মধ্যে কিশোরীর দিকে তাকিয়েও যেন কেমন লাগছিল। এমন সময় ধরপড় করে উঠে বসল। আমি তাড়াতাড়ি টেবিলের কাছে লণ্ঠনটা জ্বালিয়ে দেখি কিশোরীর গোটা শরীর যেন ঘামে ভিজে চপচপ করছে। ছেলেটার মুখটা যেন ফোলা ফোলা লালচে হয়ে গেছে, চোখ দুটো ফোলা, জিভটা একপাশে বেরিয়ে এসেছে। আমি ভয় পেয়ে গেলাম, কি করব বুঝতে পারছি না। কিশোরী বলল,
ওই এসেছিল, ও এসেছিল, ও এসেছিল। আমি কিছু বলতে যাওয়ার আগেই একবার থামলাম। ঘরের চারপাশটা তাকিয়ে দেখলাম অন্ধকারে ঘরটা অন্যরকম লাগছিল, আলোতে অন্যরকম লাগছে। আমি কিছু বলবার আগেই কিশোরী প্রায় চিৎকার করে হাত পা গুটিয়ে নিল, বলল, খাটের খাটের তলায়, বিছানার তলায় আছে, বিছানার তলায় বসে আছে। ঘরের ভেতর সেই নিস্তব্ধ ভাবটা তখনও রয়েছে। বাইরে থেকে ভেসে আসা ঝিঁঝি পোকার ডাক এখনো শুনতে পাচ্ছি না। ঠিক সন্ধেবেলার সময়ের সঙ্গে যেন সবকিছু মিলে যাচ্ছে। আমার মাথার ভেতরটা কেমন ঝনঝন করে উঠল। ভয় আমি তখনও পাইনি, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার মনে হচ্ছিল। যেন মনে হচ্ছিল কিশোরী মিথ্যে কথা বলেনি। এই ঘরের মধ্যে কেউ এখনো আছে যাকে আমরা দেখতে পাচ্ছি না। আমি হ্যারিকেনটা জ্বালিয়ে নিয়ে বিছানার দিকে দেখতে যাব, কিশোরী আবার চিৎকার করে উঠল, আরে আরে বিছানার নিচে যেও না, যেও না, যেও না, যেও না, ও ওখানেই বসে আছে, আমাকে আমাকে মারতে এসেছিল। কিশোরীর চিৎকার শুনেই হোক বা যেভাবেই হোক, বোধহয় পাশের ঘরে মাসির ঘুম ভেঙেছিল। মাসি আর বিনতি উঠে এসেছে। ঘরের দরজায় ধাক্কা দিতে দিতে মাসি ডাকতে লাগলো, কি হয়েছে রে কিশোরী? এই কিশোরী! কি রে কিশোরী, কি হয়েছে? ঘরের ভিতর সব ঠিকঠাক আছে তো? আরে তোরা সবাই ঠিকঠাক আছিস তো? আমি যে মাসিকে কিছু বলবো কিংবা এগিয়ে গিয়ে ঘরের দরজাটা খুলে দেব, সেটাও যেন পারছি না। বারবার মনে হচ্ছে আমি এক পা সামনের দিকে এগোলেই বিছানার তলায় যে বসে আছে সে বাইরে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। সে অপেক্ষা করছে আমার জন্য। আমার দুটো পায়ের দিকেই তার লক্ষ্য। একবার পেছনে ফেরার চেষ্টা করলেই নিঃশ্বাসটা ঘন হয়ে আসছিল, বুঝতে পারছি। কিন্তু তখন আমি ভয় পাইনি। কেমন একটা অদ্ভুত অনুভূতি আমার হচ্ছিল। ভয় পেলে মানুষ চিৎকার করে কিংবা অন্য কিছু করে, অথচ তারানাথের কাছে আজ পর্যন্ত অনেক গল্প শোনার সময়ও কখনো আমরা ভয় পাইনি। সব কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, কিন্তু আজ এই কিশোরীর মাসির গ্রামে আধো অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে হ্যারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে আমি কেমন যেন ভাবছি একা একা। টেবিলের ওপর হ্যারিকেনটা রেখে দ্রুত পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে। এক ঝটকায় দরজাটা খুলতেই মাসি আর বিনতি একসঙ্গে ঘরে ঢুকলো। তারপর বিনতি বলে উঠল, ঘরের মধ্যে এমন গন্ধ কিসের দাদা? কেমন একটা গন্ধ না? কি হয়েছে রে কিশোরী? এই কিশোরী, কি হয়েছে তোর? আরে অমন করে আছিস কেন? বাচ্চাদের মতন দু হাতে মুখটা ঢেকে রেখেছিস, কি হলো রে? কিশোরী উত্তর করল না। তার মুখ থেকে তখন একটা অদ্ভুত শব্দ বের হচ্ছে। সে কোনো রকমে বলার চেষ্টা করলো, ওকে ওকে চলে যেতে বলো। আমি 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 ওকে আর দেখবো না, আমি দেখবো না, আমি যাবো না, আমি যাবো না ওর কাছে, আর আর কোনোদিন যাবো না, কোনোদিন না, কোনোদিন না। এই প্রথমবার কিশোরীর দিকে তাকিয়ে আমি ভয়ে থরথর করে কেঁপে উঠলাম। সেই যুক্তিবাদী শক্ত মনের কিশোরী এই অল্প সময়ের মধ্যে কেমন যেন হয়ে গেছে। দুটো হাঁটু জড়ো করা, দুটো হাত দিয়ে হাঁটু জড়ো করে তার মাঝে মাথাটা ঢুকিয়ে রেখেছিল এতক্ষণ। এখন হাত দিয়ে মুখ ঢেকে হাঁটুর মধ্যে মুখটাকে ঢোকাবার চেষ্টা করছে। মাসি সামনের দিকে এগিয়ে গেল, তার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। বিনতি ঘরের মাঝখানে দাঁড়িয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। সত্যি করে বল, সত্যি করে বলো, তোমরা কোথায় গিয়েছিলে? আমার দিকে তাকিয়ে কথাটা বলেছিল মাসি, কারণ কিশোরী তখনও ভয়ে ঠকঠক করে কাঁপছে। মাসি ওর মাথায় একটা হাত রাখতেই কিশোরী চমকে উঠল। তাড়াতাড়ি মাসির হাতটাকে দু হাতে শক্ত করে চেপে ধরে বলল, বললাম না বিছানার তলায় আছে, বিছানার তলায় লুকিয়ে আছে,
যাবো না বলছি, যাবো না, যাবো না, আমি আর দেখবো না, আমি আর দেখবো না, দেখবো না, কিছুতেই না। মাসি আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে কান্নার ভাব। কিশোরীর এমন অবস্থা দেখে সে ভীষণভাবে ভেঙে পড়েছে। বিনতি আমার দিকে তাকিয়ে বলল, দাদা, সত্যি করে বলো তো, তোমরা ওই গ্রামের শেষে ওই বাড়িটার কাছে গিয়েছিলে না? কিশোরী দাদা নিশ্চয়ই স্কন্ধকাটা দেখতে পেয়েছে। যেই ওকে দেখে তারই অমন হয়। আমি নিশ্চিত হয়ে বলছি তোমরা ওখানে গিয়েছিলে। মানে হ্যাঁ, আসলে কিশোরী যেতে চাইলো, তাই আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু কিশোরী বলল যাবেই। তাছাড়া আমি কিছু দেখতে পাইনি ভালোভাবে, কিশোরী দেখেছিল। আমি এক মুহূর্তের জন্য দেখেছিলাম কে যেন সরে গেল, তাছাড়া আর কাউকে দেখিনি। আর কিশোরী তখনই ভয় পেয়ে একবার চিৎকার করে উঠেছিল। আমার কথা শুনে মাসির মুখটা তখন ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। ঠিক বাচ্চা ছেলেকে মায়েরা যেভাবে ভয় পেলে আদর করে আর সান্ত্বনা দেয়, মাসি সেইভাবে দু হাতে কিশোরীকে নিজের দিকে টেনে নিল। তার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আমি আছি তো, কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। ঘরের মধ্যে কেউ নেই রে। এই বিনতি, বিনতি, একবার হ্যারিকেনটা নিয়ে বিছানার তলাটা ভালো করে দেখ তো। বিনতি হ্যারিকেনটা নিয়ে বিছানার তলার দিকে এগোতে লাগলো। আমি পাথরের মতো দাঁড়িয়ে রয়েছি। বারবার মনে হচ্ছে বিছানার তলায় ও এখনো রয়েছে, সত্যি সত্যি রয়েছে। একবার যদি আলো ফেলা যায় তাহলে ওকে দেখা যাবে না আর, কারণ আলোতে ওকে দেখা যায় না। শুধু কিশোরী নয়, আমিও তো দেখেছিলাম। বারবার মনে হচ্ছে বিছানার তলায় সত্যি কেউ আছে। বিনতি হাঁটতে হাঁটতে এগিয়ে গেল। সাহস আছে বলতে হবে। মাথাটা নামিয়ে সে বিছানার তলার দিকে তাকাবে এমন সময় আমি বলে উঠলাম, বিনতি সাবধান। আর ঠিক তখনই হ্যারিকেনের আলোয় বিছানার নিচের দিকে তাকাতে দেখতে পেলাম ওটা বসে আছে। সত্যি সত্যি বিছানার তলায় হামাগুড়ি দেওয়ার মতো করে বসে আছে। আমার বুকের ভেতরের রক্ত যেন এক মুহূর্তের জন্য বরফ হয়ে গেল। আর তারপরে দেখি কিছুই নেই। বিনতি উঠে দাঁড়িয়ে বলল, বিছানার তলায় তো কিছুই নেই মাসি। আমার মনে হয় কিশোরী দাদা স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখে কেমন। কিশোরী থতমত খেয়েছিল এতক্ষণ, এইবার মুখ তুলল। ঘাম আর চোখের জল সবকিছু মিলিয়ে সে একটা একাকার কাণ্ড। কিশোরীকে এর আগে আমি কখনো এমনভাবে ভয় পেতে বা কাঁদতে দেখিনি। এইবার দেখলাম। আমি এগিয়ে গেলাম বিছানার দিকে। ভয় যে আমারও হচ্ছিল না তা নয়, কিন্তু নিজের মনের ভয়টাকে চাপা দিয়ে কিশোরীকে বললাম, কি হয়েছে? আরে তুমি এমন ভয় পেয়ে কেন হঠাৎ কেমন করে কাঁদছো? কিশোরী আমাদের দিকে ভালো করে তাকালো, যেন মনে হলো এইমাত্র তার সম্বিত ফিরে এসেছে। সে সবাইকে ভালো করে দেখছে। বিনতি জল আনতেই সে জল খেলো। ঘরের মধ্যে দুটো হ্যারিকেন জ্বালানো হলো। জানালাটা বন্ধ করে দরজা খুলে দেওয়া হলো। ঘরের বাইরের দিকে বারান্দা, সেখান থেকে ঠান্ডা বাতাস এসে ঘরে ঢুকতে লাগলো। জল খেয়ে খানিকটা ধাতস্থ হয়ে কিশোরী বলল, আমি আমার মতো ঘুমোচ্ছিলাম। হঠাৎ করে মনে হলো কিছু একটা আমার বিছানার কাছটায় এসে বসে রয়েছে, ঠিক ঠিক আমার পায়ের কাছে বসে আছে। আমার চোখে তখন ভীষণ ঘুম। আমি চোখ খুলে তাকালাম, কিন্তু উঠতে ইচ্ছে করলো না। একবার ভাবলাম বোধহয় তুমি উঠেছো, তাই বিছানা ছেড়ে নামছো। কিন্তু তারপরে চোখ বুঝতে যাব এমন সময় মনে হলো যে কে যেন উঠে এসেছে। সে আস্তে আস্তে আমার গায়ের উপরে উঠে আসছে। সাপের শরীর যেমন হয়, ঠান্ডা খসখসে, অথচ কেমন যেন একটা, ঠিক তেমনটাই আমার গায়ের ওপর আস্তে আস্তে সেটা উঠে আসে। বুকের কাছ পর্যন্ত যখন উঠে এসেছে তখন যেন আমি বুঝতে পারলাম। মুখ তুলে তাকাতে দেখি কিছুই নেই, কিছু না। কিন্তু নিচের দিকে তাকাতে দেখি আমার বুকের কাছ পর্যন্ত উঠে এসেছে একটা শরীর। পেটের কাছ বরাবর কাটা, পেটের ওপর থেকে বাকি অংশটা নেই, পেটের নিচ থেকে বাকি অংশটা আস্তে আস্তে যেন আমার উপরে উঠে আসছে। যার হাত নেই, দুটো পা আর
পেটের কাছের কাটা অংশটুকু রয়েছে, সেইভাবেই সে উপরে উঠছে। তার গা থেকে আমার গায়ে রক্তের মতো কি একটা লেগে যাচ্ছে, একটা অদ্ভুত গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে। আমি আমি কিছু বুঝে ওঠার আগেই তার গোটা শরীরটা আমার মুখের ওপর উঠে এলো। আমার আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। একটু একটু করে বুঝতে পারলাম তার শরীর থেকে ভেসে আসা গন্ধটা জঙ্গল থেকে ভেসে আসা বুনো গন্ধের মতো। তখনও যেন আমার ঘুমটা পুরোপুরি ভাঙেনি। স্বপ্ন আর জাগরণের মাঝে এক অদ্ভুত জায়গাতে ছিলাম। আর তারপরেই কি যে হলো আমি 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 ঠিক বুঝতে পারলাম না। চোখে মুখে অন্ধকার দেখতে লাগলাম, যেন প্রচণ্ড একটা ভারী কিছু আমার গায়ের উপরে চেপে বসেছে। আমার গলা বন্ধ হয়ে আসতে লাগলো। কিভাবে যেন সেই শরীরটার প্রচণ্ড চাপ এসে পড়তে লাগলো আমার গলায়। তারপরেই বুঝলাম তার একটা পা কিভাবে যেন উঠে এসেছে উপরের দিকে, আর সেই পাটা আমার গলার উপরে ক্রমাগত চেপে বসেছে। অনেক চেষ্টা করলাম পাশে শুয়ে থাকা বিভূতিকে ডাকার, কিন্তু পারলাম না। কিন্তু যতক্ষণে আমি উঠে বসতে যাব ততক্ষণে আমার শরীরের সমস্ত শক্তি যেন শেষ। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু মুখ থেকে আমার কোনো আওয়াজই বেরোলো না। শুধু গোঁ গোঁ করতে থাকলাম। আমি বললাম, তোমার গোঁ গোঁ শব্দ শুনেই আমার ঘুম ভেঙেছিল, আর তারপরেই তো উঠে আমি আলো জ্বালিয়ে দিলাম। কতবার করে বারণ করেছিলাম, তোদের বারণ করেছিলাম পই পই করে যে ওখানে যাবি না যাবি না। তোরা আমার একটা কথাও শুনলি না। শনিবারের এই বার বেলায় অন্ধকারে তোরা ওখানে চলে গেলি। এখন কি হবে বলতো? ও যাকে একবার ধরে তাকে এত সহজে ছাড়ে না। লোকেরা ওকে স্কন্ধ কাটা বললেও আসলে ওর পেটের ওপর বুকের খানিকটা অংশ ছাড়া আর কিছুই নেই। ওর হাতও নেই, বুঝলি? আমাদের গ্রামের মাধব তো একবার ওকে দেখেছিল। তারপর 3 দিনের মাথায় মাধবের কি অবস্থা হয়েছিল মাসি? তোর জন্যই এসব হয়েছে, বোকা মেয়ে একটা। কেন কেন ওদের সঙ্গে কথায় কথায় ওই ওখানে যাওয়ার কথাটা বললি তুই? তোর জন্যই এসব হয়েছে, তোর জন্যই। মাসির কথায় বিনতি চুপ করল। তার মাথা নিচু হয়ে এসেছে, টপ টপ করে চোখ থেকে জল পড়ছে। কিশোরী ততক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, আরে শুধু শুধু ওকে বকছো কেন? আমরাই তো গেছিলাম। তাছাড়া আমরা যদি নিজে যেতে না চাইতাম তাহলে কি আর ও আমাদের এমনি এমনি ওখানে নিয়ে যেতে পারতো? আমি আর কথাটা বলতে গিয়ে চুপ করে গেল কিশোরী। আমার দিকে তাকালো। আমি তাকে শান্ত হয়ে থাকতে বললাম। এখন বেশ কিছুক্ষণ পরে মাসি আর বিনতি চলে গেল। বারবার বলে গেল যদি কোনো সমস্যা হয় তাহলে যেন আমরা ডাকি। বাকি রাতটা ওরা জেগেই কাটিয়ে দেবে। এমনিতেই ভোরবেলা ওদের উঠতে হবে। আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে যখন ঘুম ভাঙল দেখি সূর্য অনেকটা উঠে এসেছে। হাত মুখ ধুয়ে সকালের খাবার খেতে খেতে বিনতিকে বললাম, কাল রাতে মাধবের কথা বলছিলে, মাধব কে? আমাদের গ্রামেই থাকতো। এই তো সপ্তাহ 2 আগে মাঠের কাছে ওই নরহরির কাটা ভূতকে দেখতে পেল। আর তারপরেই তো 3 দিনের মধ্যে ও মরল। কিভাবে মরেছে দাদা বললে বিশ্বাস করবে না। বাড়ির উঠোনের কাছে মরে পড়েছিল। 2 চোখ খোলা, মুখটা হাঁ করা, জিভটা মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছে। মনে পড়ে গেল কিশোরীকে যখন দেখেছিলাম তার অবস্থা এমনই হয়েছিল। আর একটু হলেই বোধ হয় বারবার তারানাথের কথা মনে হতে লাগলো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কিশোরী কিন্তু স্বাভাবিক। কাল রাতের কোনো কিছুই যেন তার ভালোভাবে মনে নেই। খুশি মনে খেতে খেতে বলল, আরে কাল রাতে আধো অন্ধকারে কি দেখেছি? হতেই তো পারে মনের ভুল। ওসব নিয়ে বেশি ভেবো না, চলো ঘুরে আসি। মাসি, কখন ফিরবে বিনোদী? জানি না। তোমার সঙ্গে কোনো কথা নেই কিশোরী দাদা। তোমার জন্য কাল আমি মাসির কাছে বকা খেয়েছি।
কিশোরী হো হো করে হেসে উঠল। কিশোরী আর বিনতির মধ্যে যে অভিমানের পর্বটা চলল, এটা চলতে থাকবে জানি, তবে তা আবার পরে ঠিক হয়ে যাবে। মাসি আড়ালে আমায় বললেন, বিনতি কিন্তু কিশোরীকে নিজের দাদার মতোই মনে করে, তার সঙ্গে ঝগড়া করে, রাগ করে, অভিমান করে। অথচ কিশোরীর কিছু হলে বিনতিটা মনে মনে বড় কষ্ট পায়। এই যেমন বিনতির যখন শরীর খারাপ হয়েছিল, কিশোরীও তো কষ্ট পেয়েছিল, বলো না? এইখানে এসে 1 সপ্তাহ ছিল, জানো তো? আমি জানি না এসব, জানতেও চাইছিলাম না। শুধু বারবার মনে হচ্ছিল বিছানার তলায় আমি যাকে দেখেছিলাম তারও বুকের কাছাকাছি একটা জায়গা থেকে শরীরে কাটা দাগ ছিল। শরীরের ভেতরের হাড় মাংস সবকিছু যেন একসাথে দেখতে পাওয়া যাচ্ছিল। তার মানে সেটাই কাটা নরহরির দেহ। তার বাকি শরীরটা তাহলে কোথায়? তাহলে কি সেইটাও কোথাও এমনভাবেই ঘুরে বেড়ায়? কথাটা মনে হতেই দিনের বেলা রোদের আলোতেও চমকে উঠলাম। ভাবলাম হয়তো এখানেই শেষ, কিন্তু তার 2 দিন পরে যে আরও একটা বিভৎস ব্যাপার ঘটে যাবে, সেই কথা কে জানত? পরদিন সন্ধেবেলা কিশোরী তার মাসির সঙ্গে কোথায় গিয়েছে। বিনতি রান্নাঘরে নিজের কাজ করছে। আমি বাড়ির চৌহদ্দির চারপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম। বাড়ির চারপাশটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা। ওপাশে গ্রামের রাস্তা, তারপর একটা ছোট ডোবার মতো রয়েছে, তার সামনে বড় বড় কয়েকটা নারকেল গাছ। সেখানে ঘুরছিলাম। সন্ধ্যের সময় হাওয়াটা ভালো লাগছিল। বিকেলের দিকে 1 পশলা বৃষ্টি হয়েছে বলে হাওয়াটা যেন আরও বেশি ঠান্ডা বলে মনে হচ্ছিল। হঠাৎ নারকেল গাছের তলায় ওই পাশে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম। চমকে উঠলাম। একটা ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে বলে মনে হলো। আর তারপর অবাক হয়ে দেখলাম যে দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ নয়, তারানাথ তান্ত্রিক। আমার মাথার ভেতরটা ভোঁ ভোঁ করে উঠল। এসব কি দেখছি আমি? চোখের ভুল নাকি? তার মাথার চুল জোর করে জটার মতো করে বাঁধা, পরনে রক্তাম্বর, মুখে লম্বা গোঁপদাড়ির জঙ্গলের মাঝে উজ্জ্বল 2 চোখ, মুখে বয়সের বলিরেখার দাগ। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আপনি এখানে? চলে এলাম। তোমাদের তো আগেই বলেছিলাম এইখানে তোমাদের দিন খুব একটা ভালো কাটবে না। কিশোরী আর তোমার মাথায় যে বিপদের কালো ধোঁয়া আমি দেখতে পেয়েছিলাম, তার কথা কি তোমরা ভুলে গেলে? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এর আগে যে রোববার আমরা তারানাথের কাছে গিয়েছিলাম, সেই রোববারের কথা। গল্প শুনে উঠে চলে আসছি, এমন সময় তারানাথ আমাদের দেখে বলল, তোমরা কি সম্প্রতি কোথাও যাচ্ছ? মানে তুমি আর কিশোরী একসঙ্গে কোথাও? আমার তো কোথাও যাওয়ার কথা হয়নি। অফিসের কাজে যাওয়ার কথা আছে, তবে মাস কয়েক পরে, এখন না। কিশোরী, তোমার কথা আছে নাকি যাওয়ার? মাসির বাড়ি থেকে চিঠি পাঠিয়েছিল, কিন্তু এখন যাওয়ার ইচ্ছে নেই। অফিসের খুব চাপ, একদম ছুটি নেই। কিন্তু এই কথা কেন বললেন বলুন? তারানাথ কিছুক্ষণ চুপ করে বসে রইল। এরপর আবার আমাদের মাথার উপরের দিকে তাকিয়ে কি যেন দেখল। আমরা অবাক হলাম। কপাল দেখে তারানাথ বলে দিতে পারে সে কথা আমি জানি, কিন্তু মাথার উপরে কি দেখছে? বললাম, কিছু বললেন না? কেন জানি মনে হচ্ছে খুব শীঘ্রই তোমাদের যাত্রা যোগ রয়েছে। খুব বেশি দূরে নয়, তবে রয়েছে। তবে তোমাদের দুজনের একসঙ্গে। তবে সেইখানে খারাপ কিছু একটা হতে চলেছে, এমনকি প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। তোমরা কোথাও গেলে সাবধানে থেকো, বিশেষ করে অন্ধকারে। এমনকি এই কটা দিন নিজের বাড়িতে কিংবা নিজের এলাকাতেও অন্ধকারে একা একা থাকার চেষ্টা করো না। আপনি তো দেখছি ভবিষ্যৎ বলতে শুরু করলেন। আবার এ ব্যাপারে আমাদের এক চেনা ঠাকুরমশাই আছে, তিনি যা গল্প শুনিয়েছেন তাই কিন্তু এখন অবধি পুরোপুরি হজম করে উঠতে পারিনি। তার উপর আবার এসব কেন? থাক না, পরের রোববার আসবো যখন, তখন না হয়। তারানাথ পিছনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, সোমবার বুঝলে,
সোমবার দিন। এইটুকু বলে সে চুপ করে গিয়েছিল, আর কিছু বলেনি। সেদিনের কথাটা মনে পড়তেই চমকে উঠলাম। তারানাথের দিকে তাকাতেই দেখি সে নারকেল গাছের তলায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। এখন তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বললাম, কিন্তু আপনি এখন এখানে এলেন কেন? তার মানে আপনি কি এই বিপদের কথাই বলছিলেন? দেখুন, আমরা তো শুধুমাত্র ওখানে। আমি সব জানি বলেই আজ এখানে এসেছি। এখন কিশোরী এখানে নেই, আমি সেটাও জানি। কিন্তু আজ বাড়ি ফেরার পরেই কিশোরী অসুস্থ হয়ে পড়বে। আর কাল রাতটাই কিন্তু সবচেয়ে বেশি ভয়ানক। কাল রাতে তোমাদের জীবন সংশয় পর্যন্ত হতে পারে। ও একবার নিজের কাজে বাধা পেলে সামনে যারা থাকবে সবাইকে কিন্তু মারার চেষ্টা করবে। তবে সাবধান, তোমায় একটা কথা বলে যাই, সেটা ভালোভাবে করবে। আর কোনো চিন্তা থাকার কথা নয়। আর তারপরেও যদি কিছু হয়। আপনি তো সবই জানেন, তবে আপনি এখানে চলে আসুন না। যদি আপনি আসেন তাহলে আমরা একটু মনে ভরসা পাই। তাছাড়া কিশোরীর মাসিও তো আপনার কথা বলছিল। এখন যে আপনার কাছে যাব, কিছু বুঝতে পারছি না কি করব। মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির আশীর্বাদে পাওয়া ক্ষমতার কিছুটা এখনো আমার আছে, বুঝলে। তোমাদের বাঁচাবার জন্য সেইটুকুই যথেষ্ট। কিন্তু এর মাঝে আমি ঢুকলে ব্যাপারটা অন্যরকম হবে। তুমি একটা কাজ করো, তোমায় যা বলছি খুব মন দিয়ে শোনো, আর কাল রাতে ঠিক এই কাজটাই করবে। এরপর তারানাথ আমায় অনেক কিছু বলল। তারপর আমি কি একটা বলতে যাব, হঠাৎ করে তাকিয়ে দেখি গাছের তলায় কেউ নেই। একটু আগে যেখানে তারানাথ দাঁড়িয়েছিল সেখানে কেউ নেই, কিন্তু তারানাথের ঘরে পাওয়া সেই ধুনোর মতো গন্ধটা ছড়িয়ে রয়েছে। তারপর আস্তে আস্তে সেটা মিলিয়ে যেতেই শুনতে পেলাম পেছন থেকে বিনতির গলা। দাদা, তুমি ওখানে অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? চলে এসো, চলে এসো। এমনিতেই বিপদ কম নয়, তার উপর আবার তুমি মাসিকে দিয়ে কিশোরী দাদাকে এক সাধুর কাছে পাঠিয়েছো। সে সাধু এসে আবার কি করবে কি জানি। আমি মনে মনে হাসলাম। কিশোরীকে সাধুর কাছে পাঠিয়ে কিছু হবে কিনা আমি জানি না, কারণ তারানাথকে দেখার পর থেকে সাধুদের উপর আমার অন্তত ভরসাটা বেড়েছে। কিন্তু আমাদের সঙ্গে যে আছে সে আমাদের কাছে থাকলে কারণ আমাদের ক্ষতি করার ক্ষমতা আর সহজে থাকবে না। আমি আর কিছু বললাম না। বিনোদের সঙ্গে সহজভাবে কথা বলতে বলতে ঘরের ভেতর গিয়ে ঢুকলাম। একটু পরে যখন মাসি কিশোরীকে নিয়ে এলো তখন দেখি কিশোরীর হাতে বাঁধা একটা লাল সুতো। সাধু বাবা আমাকে সব বলেছে। ওই স্কন্দ কাটা নরহরির প্রেতকে তোমরা দেখেছো, তাই তো? এ নাও, এই লাল সুতোটা তুমি নাও, নিজের হাতে বাঁধো, বুঝলে? রাতের বেলা কোনো বিপদ আপদ হলে সঙ্গে সঙ্গে আমাকে ডাকবে, সংকোচ করবে না। এই লাল সুতো তোমাদের রক্ষা করতে পারবে কিনা আমি বলতে পারছি না, তবে এত সহজে তো আর কিছু করা যায় না। সাধু বাবা এখন এখানে আসতে পারবেন না। মঙ্গলবার দিন সকালে তিনি আসবেন। আমি আসবো বলেই বলে ফেলছিলাম, যা হবার সোমবার রাতেই হবে মাসি। মঙ্গলবার এসে কি করবে? কিশোরী কিন্তু কিছু বলল না। শান্ত ছেলের মতো হাতে সুতো বেঁধে ফেলল। আমার হাতেও বেঁধে দেওয়া হলো। রাতের রান্নার আয়োজন খুব সামান্যই হয়েছিল। মাসি আজকে ঘরের কি একটা কাজে ব্যস্ত ছিল। তাছাড়া আগেই বলেছি, বাগান এবং পুকুরে নানান রকম কাজ ছিল। সেসবেই ওরা দুপুর পর্যন্ত জড়িয়ে পড়েছিল। সামান্য কিছু মুখে তুলেই আমরা যখন বিছানায় শুতে গেলাম তখন অনেকটা রাত হয়েছে। আজকে ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ রাখা হলো। মাথার কাছে জ্বলল দুটো হ্যারিকেন। এগুলো সাধু বাবাই বলে দিয়েছে। ঘুম আসছে না, তাই আমরা জেগে রইলাম অনেকক্ষণ। কিশোরী বলল, সাধু বাবা ভালো নয়, ভণ্ড, বুঝলে। মাসির কাছ থেকে খানিক টাকা হাতিয়ে নিল, দিল ওই লাল সুতো। কোনো ক্ষমতা আছে বলে তো মনে হলো না। থাকতো আমাদের ঠাকুরমশাই, দেখতে এসব বিপদ এক ঝটকায় সরিয়ে দিত। তারানাথ বারণ করেছিল আমাকে তার সাথে যে দেখা হয়েছে সেই কথা বলতে।
তাই বললাম না, তার বদলে বললাম, কাটা নরহরির শরীরটা আমিও দেখেছি, এই খাটের তলাতেই দেখেছি। আমি একসঙ্গেই তোকে দেখেছিলাম, তাই ও বোধহয় প্রথমে তোমায় আর তারপরে আমায় মারার চেষ্টা করবে। কিন্তু কথাটা হলো 3 দিন মানে কাল, সোমবার রাত্রির। কালকেই বিপদটা সব থেকে বেশি। কথাটা কিশোরীকে বললাম, কিন্তু তখনও বুঝতে পারিনি যে আজকে রাতে সেই ভয়ঙ্কর মূর্তি আমাদের উপরে আক্রমণ করতে আসবে। ঘুমিয়ে পড়েছিলাম, কি একটা স্বপ্ন দেখছিলাম যেন। কি দেখছিলাম মনে নেই, হঠাৎ করে মনে হলো স্বপ্নের মধ্যে চারপাশটা কালো হয়ে গেছে। আর তারপরেই দেখতে পেলাম আমি দাঁড়িয়ে রয়েছি সেই জমির কাছে, ওই যে বাঁ হাতের জঙ্গল, ডান দিকে ফাঁকা ধানের জমি, সেই আলপথটার কাছে। আর তারপরেই চোখে পড়লো একটা লোক, এক হাতে হ্যারিকেন, অন্য হাতে লাঠি। হ্যাঁ, অন্য হাতে লাঠি নিয়ে মুখে শব্দ করতে করতে আলপথ ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। জমির দিকে তাকিয়ে দেখি জমিতে ধান রয়েছে, পাকা ধান। কিছুদিন পরেই কাটতে হবে বলে বোধহয় লোকটা ঘুরছে, আর মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে দেখছে। হাইও তুলতে লাগলো মাঝে মাঝে। তার পরনে একটা নোংরা লুঙ্গির মতো মালকোচা মেরে পরা, খালি গা, গায়ের ওপর গলায় একটা গামছা। একটা সময় সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সেই জমির এক পাশটায় আলপথের কাছে হেলান দিয়ে বসে পড়ে। আমি ঠিক সেইখানেই দাঁড়িয়ে দেখে চলেছি। ব্যাপারটা কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। স্বপ্নের মধ্যে কোনো কিছু করা যায় না, নিজের ইচ্ছেকে জোর করে স্বপ্নে পরিবর্তন করা সম্ভব নয়। এই কথা তারানাথই একবার আমাদের বলেছিল। স্বপ্ন নিয়ে তোমরা বইয়ের পাতায় কি পড়েছ না পড়েছ আমি জানি না, তবে স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের কাজ। আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি, সব কিছুই আমাদের মন মনে রাখতে না পারলেও আমাদের অবচেতন মন কিন্তু মনে রাখে। আমাদের মনের ক্ষমতার থেকে অবচেতন মনের ক্ষমতা কিন্তু অনেক বেশি। তুমি নিজেও জানবে না সে কতটুকু মনে রেখে দেয়। আর সেইগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে আমরা স্বপ্নে দেখি। আবার অনেকে বলে স্বপ্ন আসলে এমন একটা জিনিস যা আমাদের সঙ্গে ঘটে। আমাদের এই পৃথিবীর সঙ্গে সমান্তরালে চলতে থাকা আরও মোট 7টা জগৎ রয়েছে। সেই জগতেও ঠিক আমাদের মতোই একই শরীর এবং একই আত্মার অংশের আরও 7 জন রয়েছে। তাদেরই কোনো না কোনো একটা অংশের সঙ্গে তোমার স্বপ্নের মাধ্যমে পরিচয় হয়। কিশোরী, তাহলে কোনটা সত্যি ঠাকুরমশাই, এই অন্য জগতের ব্যাপারটা নাকি অবচেতন মনের ব্যাপারটা? আসলে যে কোনটা সত্যি সেটা বলা মুশকিল। অনেক উচ্চ স্তরের সাধকরা কিন্তু বলে স্বপ্ন আমাদের মন থেকেই উদ্ভব হয়। আবার অনেকে বলে ওই জগতের কথা। তোমাদের বইপত্র কি বলে? আপনি যে মনের কথা বললেন সে আমাদের বইপত্রেও ওই মানের কথাই আছে। স্বপ্ন হলো আমাদের মনের মধ্যে তৈরি একটা ছায়া, যা আমরা ঘুমের ঘোরে দেখতে পাই। ঘুমের মধ্যে আমাদের শরীর বিশ্রাম নিলেও মস্তিষ্ক কিন্তু আসলে সচল থাকে। খানিকটা অংশ বিশ্রাম নেয় এবং ওই বিশ্রামের জন্যই বাকি অংশটা আমাদের এমন কিছু দেখিয়ে থাকে। স্বপ্নের মধ্যেও আমি বোকার মতো চুপ করে দাঁড়িয়ে রইলাম। এমন সময় দেখতে পেলাম কতগুলো লোক যেন অন্য পাশ থেকে হেঁটে যাচ্ছে। অন্ধকারের মধ্যে তাদের ছায়ামূর্তি ছাড়া আর কিছুই বোঝা গেল না। ভালো করে দেখলাম 2 জন মাত্র লোক রয়েছে, আর তাদের হাতে চকচক করে উঠল ধারালো লম্বা কাস্তের মতন কি যেন একটা। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল মাসির বলা কথা। মাসি বলেছিল জমিতে পাহারা দেওয়ার সময় নরহরিকে মাঝখান থেকে কেটে 2 আধখানা করে রেখে দিয়েছিল কেউ বা কারা। অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখছি। স্বপ্নের মধ্যে তখন কথাটা মনে পড়েনি, কিন্তু পরে মনে পড়েছিল। আমি সেখানে দাঁড়িয়ে দেখেছি, চিৎকার করবার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। লোকটা তখনও ঘুমিয়ে রয়েছে। সেই 2টো লোক হাঁটতে হাঁটতে তার কাছে এসে বসে পড়ল, আর তারপর হঠাৎ করেই তার ঘুম ভেঙে গেল। একসঙ্গে 2 জনে মিলে ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। লোকটাও ঘুম ভেঙে উঠে এলো লাঠি হাতে। ওদের 2 জনের সঙ্গে লড়াই করবার চেষ্টা করলো, কিন্তু পারল না। একা হাতে 2 জনের সঙ্গে পারল না। তার উপর সে ঘুমিয়েছিল,
মুহূর্তের মধ্যে ওরা ধারালো অস্ত্রের আঘাতে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলল। তারপর সেই কাছিটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তার পেটের কাছটা কেটে ফেলল। এমন দৃশ্য দেখে আমি পাথরের মতো দাঁড়িয়ে রয়েছি। তাকে কেটে মাথা থেকে বুকের কাছের অংশটুকু একটা বস্তায় ভরে নিয়ে তারা চলে গেল। বাকিটা পড়ে রইল এখানে। এমন একটা দৃশ্য আমি কেন দেখলাম তা তো বুঝতে পারছি না। স্বপ্নের মধ্যে আমি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ভয়ে ঠকঠক করে কাঁপছি বোধ হয়। এমন সময় ঘুমটা ভাঙতে দেখি কিশোরী আমার পাশে বিছানায় উঠে বসে রয়েছে। আমায় উঠতে দেখে বলল, আরে কি হলো? স্বপ্নের মধ্যে অমন করছিলে কেন? কিছু হয়েছে? ততক্ষণে আমি উঠে পড়েছি। গোটা শরীর আগের দিনের মতোই ঘামে ভিজে গেছে। কিশোরীর যেমন হয়েছিল আমারও তেমন হলো। তবে কিশোরীর উপরে যাকে দেখতে পেয়েছিলাম তাকে যেন আবার দেখতে পেলাম। কিশোরীকে আর কিছু বললাম না। অনেকক্ষণ চুপ করে থেকে আমরা দুজনে আবার শুয়ে পড়লাম। আগের দিনের মতোই ঘুমিয়ে পড়েছিলাম ভোরের দিকে। সেদিন বিনতির সঙ্গে দুপুরের দিকে গ্রামের একজনের বাড়িতে গেলাম। তার নাম হরিহর। সে হলো নরহরির বাবা। বয়স্ক মানুষ, মাথার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। কিশোরীকে দেখে সে চিনতে পারল। বলল, কিশোরী বাবা, তুমি শহর থেকে এখানে এসে থাকো না কেন? তোমার মাসি একা হাতে কোনো কিছু ভালো করে সামলাতে পারে না। আমার বয়স যখন কম ছিল আমিও তো দেখাশোনা করতাম, আর নরহরিটাও ছিল। কিন্তু আমার যা কপাল। সেই কথা ভেবেছি। আসলে যে অফিসে কাজ করি অনেক দায়িত্ব তো, চট করে ছেড়ে আসা যায় না। কিছুদিন যাক, তারপরে। আজকে সকাল সকাল তোমরা এখানে কি মনে করে এসেছো বলো তো? হরিহর কাকা, নরহরির মৃত্যুর পর যে মাঝে মাঝেই তাকে অনেকে দেখতে পেয়েছে, সেই ব্যাপারটার জন্যই এসেছিলাম। কিশোরী দাদাও তাকে দেখেছিল, আর তারপরে এই দুদিন ধরে কিশোর দাদা ভয়ে ভয়ে রয়েছে। আজ হলো তৃতীয় দিন। বিনোদির কথায় হরিহর যেন চমকে উঠল। কিশোরীর দিকে তাকিয়ে বলল, আরে কেন ওখানে গিয়েছিলে? তোমরা জানো না নরহরি প্রেত জনি প্রাপ্ত হয়েছে। জমি পাহারা দিতে গিয়ে অপঘাতে মারা গেছে। তার উপর সেই দিন ছিল অমাবস্যার রাত। ওরা দেহটাকে পুরো রেখেও যায়নি, অর্ধেকটা নিয়ে গেছে, আর অর্ধেকটা রেখে গেছে এইখানে। যেটুকু পেয়েছিলাম তাতে সৎকার করেছিলাম। তাতে আমার ছেলেটার মুক্তি হয়নি, বুঝলে? ও মাঝে মাঝে ফিরে আসে, আর কেউ যদি ওকে দেখতে পায় তাহলে 3 দিনের মাথায় তাকে। যারা মেরেছিল তাদের শাস্তি দেওয়া হয়নি? ধরতে পারেননি? কারা মেরেছিল কি করে জানবো বলো তো? ওকেও মেরেছে। সেই রাতে ধানও কেটে নিয়ে গেছে। কাকে ধরবো? কে যে মারলো আমার ছেলেটাকে, তার কখনো ভালো হবে না। কানাঘুষো শুনেছিলাম ওই মাধব আর তার সঙ্গে আরো লোকেরা ছিল। বাকি আর কেউ তো এখনো পর্যন্ত মারা যায়নি। তবে এমনি লোকেরা অনেকেই ওই রাতের বেলা গিয়ে তাকে দেখতে পেয়ে 3 দিনের মাথায় মারা গেছে। এর মধ্যে খবরটা আমরা পেয়েছিলাম। এই গ্রাম এবং আশেপাশের গ্রাম মিলিয়ে বেশ কয়েকজন এমনভাবে মরেছে। কিন্তু আমি বারবার ভাবছিলাম তারানাথের কথা। তারানাথ বলেছিল সোমবার দিন রাতের বেলা কিছু একটা হবে, আর আজ হলো সোমবার। হরিহরের বাড়িতে আরও কিছুক্ষণ থেকে সেখান থেকে আমরা ফিরে এলাম। মাসি আবার গিয়েছিল সেই সাধুর কাছে। সে মঙ্গলবার আসবে। লাল সুতোয় কোনো কাজ হয়েছে বলেই মাসি মনে করে, কিন্তু আমার মনে হলো ব্যাপারটা অন্য। সোমবার রাতে কিছু একটা হবে বলেই রবিবার এমন নীরবতা ছিল। একটু আগে আগে কিশোরী বলল, আজকে রাতেই তো। তা আজকে রাতটা কোনোভাবে কাটিয়ে ফেলতে পারলেই তো আর কোনো চিন্তা নেই, তাই না? ঠিক বলেছ। আজকের রাতটা কেটে গেলে আর হয়তো নরহরির আমাদের উপর রাগ থাকবে না। তাছাড়া আমরা তো কিছু করিনি, তাকে শুধু দেখেছি মাত্র।
এমন কিছুর জন্য এত বড় শাস্তি যে হতে পারে সেটা তো আমাদের জানা ছিল না। নরহরিকে আমি চিনতাম, এমনিতে ভালো, কিন্তু একটু রগচটা ধরনের। কথায় কথায় ঝগড়া করতো, এর ওর গায়ে হাত দিত, তবে মনটা অন্যদিকে ভালো ছিল। আজকের রাতটা খুব সাবধানে থাকতে হবে। তারপর তেমন হলে মাসির কাছে অন্য কোনো সময় আসবো। তোমার এখানে কোনো কাজ ছিল? কাজের তেমন কোনো ব্যাপার নয়, মাসি এমনিই আসতে বলেছিল। তাছাড়া সমস্ত কাজ তো মাসি নিজেই সামলাতে পারে। আমি কিছু বললাম না। ঠিক করলাম আজকের রাতটা কাটাতে পারলেই কাল সকালেই এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করব। কিন্তু আজকের রাতটা কি ভালোভাবে কাটবে, আজকের রাতটা কত ভয়ানক হতে চলেছে তখনও সেটা বুঝতে পারিনি। একটু পরেই রাতের খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। অনেকটা রাতে যখন ঘুম ভাঙল তখন বুঝতে পারছি ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার ঘরের মধ্যে থাকার কথা নয়। কিশোরী কোথায়, আমিই বা কোথায়? এত ঠান্ডা লাগছে কেন? হঠাৎ করে মনে হলো ঘরের ভেতরে বিছানায় শুয়ে নেই, যেন অন্য কোথাও চলে এসেছি। একটা ঝিমঝিম ভাব মাথার মধ্যে রয়েছে। হঠাৎ কিশোরীর অদ্ভুত একটা গলা শুনতে পেলাম। কিশোরী বলছে, নরহরি, তোর কোনো ক্ষতি তো আমরা করিনি, তাহলে আমাদের কেন মারতে চাইছিস? কোনো কথা শুনতে পেলাম না। ধড়ফড় করে উঠে বসতে বুঝতে পারলাম আমরা ঘরেই রয়েছি। ঘরের জানালাগুলো খোলা, সেই জানালা থেকে হু হু করে ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে এসে ঢুকছে। কিশোরী দাঁড়িয়ে রয়েছে জানালাটার কাছে, আর সেই জানালার ওপারে চাঁদের আলোয় দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে সেই বুক পর্যন্ত কাটা শরীরটা। বাইরে থেকে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠলে সেই বিদ্যুৎ চমকের আলোতে দৃশ্যটা দেখতে পাচ্ছি। আমি তাড়াতাড়ি বিছানার উপর উঠে বসলাম। কিভাবে যেন বৃষ্টির জল ঘরের ভেতরে এসে ঢুকছে, বিছানাটা ভিজে গেছে। এমনটা হওয়ার কথা নয়, তবু হচ্ছে। বিছানা ছেড়ে উঠতে যেতেই বুঝতে পারলাম কিশোরী বুঝতে পেরেছে আমি উঠেছি। তোমার কোনো ক্ষতি করবে না নরহরি, ও আমায় মারতে চাইছে। কারণ এক সময় নরহরির সঙ্গে আমার সামান্য শত্রুতা হয়েছিল, সেই শত্রুতার জন্য সে এতদিন অপেক্ষা করছিল। কিন্তু নরহরির বাকি শরীরটা কোথায় গেল সেই কথা জিজ্ঞাসা করো ওকে। কিশোরী আমার দিকে তাকালো, তার চোখ ফুলে উঠেছে, মুখটা লাল হয়ে গেছে, যেন প্রচণ্ড কিছু একটা ভারকে সে অনুভব করতে পারছে। নরহরি আমায় ছাড়বে না, ও আমায় নিয়ে যাবে। তুমি সামনে এসো না, তুমি সামনে এলে ও তোমারও ক্ষতি করার চেষ্টা করবে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে বিদ্যুৎ চমকের আলোতে আমি দেখতে পেলাম। চিৎকার করে বললাম, কি বলছো কিশোরী? এই বিপদের মধ্যে তোমায় ছেড়ে আমি যেতে পারবো না। যদি কোনো বিপদ হয় তাহলে আমাদের দুজনের একসঙ্গে হবে। কথাটা বলে সামনের দিকে এগোতে এগোতে মাথার মধ্যে যেন শুনতে পেলাম তারানাথের গলা। মনে রেখো, চরম বিপদের সময় বুদ্ধিভ্রষ্ট হয়েও না। ওর ক্ষমতা কিন্তু অনেক। বুদ্ধিভ্রষ্ট হলে বিপদ হবে। তোমায় যা বলেছিলাম তা মনে আছে তো? তাই করো। আমিও তাই করলাম। বিছানার এক পাশ থেকে জিনিসটা তুলে নিলাম হাতে। সামনের দিকে এগোচ্ছি। কিশোরী তখনও কথা বলছে। পাশের ঘরে বিনতি মাসি বোধহয় কথাগুলো শুনতে পাচ্ছে না। বাইরে তখনও সে দাঁড়িয়ে রয়েছে। জানালার কাজটায় বুক পর্যন্ত কাটা সেই জিনিসটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এমন দৃশ্য এর আগে কখনো আমি কল্পনাও করতে পারিনি। যে দাঁড়িয়ে আছে সে জীবিত নয়, অথচ কোনো এক অদ্ভুত শক্তির প্রভাবে শুধু দুটো পার বুকের কাছ পর্যন্ত শরীরটা উঠে এসেছে। তার ক্ষমতাকে অনেকটা আমি নিজেও উপলব্ধি করতে পারছি। এমন সময় কি করে জানালার কাছ থেকে কি যেন একটা এসে ঢুকলো ঘরের মধ্যে। ঘরের ভেতরে এত জল এলো কোথা থেকে? তারপরে দেখি সেই জিনিসটা জানলা দিয়ে ঢুকেছে ঘরের ভেতরের দিকে। কিশোরীর গায়ের ওপর গিয়ে বসলো। আগের দিনের মতোই কিশোরী গোঙাতে শুরু করলো। এমন সময় আমার মাথার মধ্যে বিদ্যুৎ খেলে গেল। সঙ্গে সঙ্গে আমার হাতের সেই জিনিসটা নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। বললাম, ওটা কি? আমার মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে আমার দিকে ঘুরে তাকালো। আর সেই মুহূর্তে বিদ্যুৎ চমকের আলোতে ঘরের ভিতরটা কেমন যেন উদ্ভাসিত হয়ে উঠল। আর সে আমার দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে তার শরীরটা যেন থরথর করে কেঁপে উঠল। একবার কিশোরীকে ছেড়ে দিয়ে সে পিছিয়ে গেল। তারপর যেন প্রচণ্ড ভয় পেয়েছে এমনভাবে ছিটকে গেল জানালার কাছে। আমি দু হাতে জিনিসটা ধরে রেখে তার দিকে এক পা করে এগিয়ে চলেছি।
মনে একটুও সাহস নেই। যে কোনো মুহূর্তে সে আমার ওপর ঝাঁপিয়ে পড়লে আমার যে কি অবস্থা হবে সে আমি বুঝতে পারছি। তারপরে আস্তে আস্তে দেখতে পেলাম একটা ছায়া তার বুকের ওপর থেকে বেরিয়ে আস্তে আস্তে বাকি শরীরটা যেন কালো অন্ধকারের মতো জমাট বাঁধলো একবার। তাকে দেখলাম, তার দুই চোখ কি হিংস্র, দুটো চোখের ভিতর থেকে সাদা ফ্যাকাশে মণিহীন একটা আগুন বেরিয়ে আসছে। দাঁতে দাঁত চেপে সে কটমট করে তাকিয়ে আছে আমার দিকে। দুই হাতের লম্বা লম্বা আঙুলগুলো যে কোনো মুহূর্তে আমায় ধরতে পারলে আমার মাথাটা বোধহয় ছিঁড়ে ফেলবে এক মুহূর্তে। কিশোরী জলের ওপরেই পড়ে আছে, সে বোধহয় ক্লান্ত হয়ে পড়েছে। আমি জিনিসটা নিয়ে যতই ওর দিকে এগোই ততই সে পেছনের দিকে সরতে থাকে। সেই শব্দটা শুনতে পেলাম, তার সঙ্গে একটা অদ্ভুত গন্ধ। তারপরে নিস্তব্ধ ভাবটা আবার ফিরে এসেছে। এতক্ষণ বাইরে বৃষ্টি, বিদ্যুৎ চমকের শব্দ শুনতে পাচ্ছিলাম, এখন আর সেটা পাচ্ছি না। সেটা ছিটকে গেল সামনের দিকে। আমি অনেকক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। হাতে থাকা জিনিসটা বিছানার উপর সাবধানে নামিয়ে রাখলাম। এগিয়ে গিয়ে কিশোরীকে তুলতেই বুঝতে পারলাম সেও সম্বিত ফিরে পেয়েছে এতক্ষণে। ঘরের মধ্যে কোথাও জল নেই। সেই ঠান্ডা ভাবটা একটু একটু করে কমে গেছে। বুঝতে পারলাম সবকিছু হয় আমাদের মনের ভুল, না হলে সেই শক্তির প্রভাবে আমরা এমন কিছু দেখছিলাম। বাকি রাতটা একরকমভাবে কাটিয়ে দিলাম। এই চরম বিপদের হাত থেকে রক্ষা পেয়ে আর সেখানে থাকতে ইচ্ছা হচ্ছিল না। পরের দিন সকালেই বেরিয়ে পড়ব বলে ঠিক করলাম। সকালে মাসি আর বিনতি আমাদের ঘরে যখন এলো তখন আমরা ঘুমোচ্ছি। ঘুম থেকে উঠতে উঠতেই মাসি বলল, ওরে শুনলি, আজ সাধু বাবা আসবেন বলেছেন। তোরা সাধু বাবার সঙ্গে দেখা করবি না? না, আমাকে যেতে হবে, বাড়িতে কাজ আছে। আজ সকালে বেরিয়ে পড়তে হবে। হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ে গেছে। অন্য আরেকদিন আসবো, তাড়াহুড়ো করেই বেরিয়ে যাচ্ছি। আসলে ওর কি একটা কাজ মনে পড়ে গেছে। তুমি কিছু মনে করো না মাসি, আমরা আবার আসবো। দাদা মনে হয় ভয় পেয়েছে, সেটা পাওয়াই স্বাভাবিক। যা হয়ে গেল, কারোর কোনো বিপদ হয়নি, এটাই তো বড় কথা। কাল রাতই তো ছিল 3 দিন। কাল রাতে তো আরও বড় বিপদ হওয়ার কথা ছিল। আমি বলছিলাম না, তারানাথ তান্ত্রিক আমাদের সাথে সবসময় থাকে। সে থাকতে আমাদের কোনো বিপদই হতে পারে না। ফিরে এলাম সন্ধ্যার দিকে। বাড়ি আসার আগে একবার দেখা করতে গেলাম তারানাথ তান্ত্রিকের কাছে। দেখি ঘরের দরজা খোলা। তারানাথ চুপ করে বসে আছে। আমাদের দেখে সে হাসল। আমি জানতাম তোমরা আসবে, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো, ঘরে এসো। বেশিক্ষণ থাকতে পারবে বলে তো মনে হয় না। আপনি জানেন না ঠাকুরমশাই, মাসির বাড়িতে গিয়ে এবার যে কত বড় বিপদে পড়েছিলাম। তারানাথ আমার দিকে তাকিয়ে সামান্য হাসল। আমিও কিছু বললাম না। আমি তো আগেই বলেছিলাম তোমাদের একসঙ্গে কোথাও যাওয়ার একটা যোগ রয়েছে, আর সেইখানেই তোমাদের বিপদ রয়েছে। ভালোয় ভালোয় সেই বিপদ কাটিয়ে চলে এসেছো যখন, তখন সব ভালোই হয়েছে। তবে মনে রেখো, ও কিন্তু এত সহজে তোমার পিছু ছাড়বে না। তোমার উপর কোনো কারণে তার আক্রোশ রয়েছে। মৃত্যুর আগে মানুষের কারোর ওপর আক্রোশ থাকলে মৃত্যুর পর তা অনেক গুণ বেড়ে যায়। তখন সামান্য কারণেও সে তার ক্ষতি করার চেষ্টা করে। নরহরির অর্ধেক শরীরটা তো সৎকার হয়েছিল, তাহলে? আপনি নরহরির কথা জানলেন কি করে? তার মানে আপনি সবই জানতেন? নরহরি মারা পড়েছিল অপঘাতে। তার শত্রুরা তাকে 2 টুকরো করেছিল, আর 1 টুকরোর সৎকার হলেও বাকিটুকু হয়নি। আর তাই সে বারবার ফিরে এসেছে, যতদিন না পর্যন্ত তার শরীরের বাকি অংশটুকু খুঁজে তার সৎকার হবে, ততদিন পর্যন্ত এমনভাবেই চলতে থাকবে। এবার আমরা উঠে পড়লাম। কিশোরী বেরিয়ে গেল। আপনি কি করে বুঝলেন ওই সামান্য একটা বস্তু অত শক্তিশালী আর প্রেতের হাত থেকে আমাদের রক্ষা করতে পারবে? নিজের শরীর হারিয়েছে, সে কথা ও নিজেও মাঝে মাঝে বুঝতে পারে না। তাই ওর সামনে ওই জিনিসটা রাখলে সে নিজেকে অমন অবস্থায় দেখে বাকি শরীরটুকু জোগাড় করার চেষ্টা করে। তখন তার আক্রোশ সবকিছু গিয়ে পৌঁছায় নিজের উপরে। তখন সে আর কাউকে আক্রমণ করে না,
তাই তোমায় সেটার কথা বলেছিলাম। বেশি খুঁজতে হয়নি, ওইখানেই ছিল। ওটা যে এত সহজে আমাদের বিপদ থেকে রক্ষা করবে তা কিন্তু আমি ভাবতে পারিনি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম, মিথ্যে বলবো না, বিশেষ করে কিশোরীর অবস্থা দেখে। যদি ওকে বাঁচাতে না পারতাম। কপালে মৃত্যু না থাকলে যাই হয়ে যাক না কেন, কোনো ক্ষতি হবে না। এত সহজে কিশোরের মৃত্যু হবে না, তার আয়ু অনেক দিন পর্যন্ত আছে। তোমরা চিন্তা করো না, তবে সাবধানে থেকো। এই বিপদ কিন্তু এত সহজে কাটবে না। সময় হলে আবার কিন্তু ফিরে আসবে তোমাদের কাছে, বিশেষ করে তোমার কাছে, কারণ তুমি তার পথে বাধা দিয়েছ। এই কথা শুনে একবার চমকে উঠলাম। তখন না হয় অন্য কোনো উপায় বলে দেবেন। এখন আসি, পরের রোববার আসবো, তখন ভালো করে কথা হবে। আমি বেরিয়ে এলাম। কিশোরীর সঙ্গে হাঁটতে হাঁটতে বারবার মনে পড়তে লাগলো সেই নারকেল গাছ তলায় দাঁড়িয়ে তারানাথের বলা কথাগুলো। তারানাথ বলেছিল, একটা আয়না জোগাড় করতে হবে। যেই মুহূর্তে ওই প্রেত তোমাদের উপর আক্রমণ করতে আসবে, তখন তার সামনে সেই আয়না ধরে তাকে নিজের চেহারা দেখাতে হবে। ওই একটা মাত্র উপায় আছে তার হাত থেকে বাঁচার জন্যে, না হলে তার হাত থেকে কিন্তু বাঁচা সম্ভব নয়। আমি তাই করেছিলাম। কিশোরীর মাসির বাড়িতে একটা আয়না ছিল বড়সড়, সেটা নিজের ঘরে এনে রেখেছিলাম। আর তারপরে বাকিটা তারানাথের কথা মতোই হয়েছে। একটা ব্যাপার কিন্তু আমার মাথায় ঢুকছিল না, তারানাথ সব কিছু জানতো। তার মানে এমনকি ওইখানে গিয়ে আমরা যে বিপদে পড়েছিলাম সে কথাও সে জানতো। তাহলে শুধু শুধু সে বলে কেন তার কাছে কোনো ক্ষমতা নেই? এত ক্ষমতা যার কাছে আছে, তার অন্য কোনো ক্ষমতার কি প্রয়োজন? কথাগুলো কিন্তু আমি মনে মনে ভাবলাম। তন্ত্রমন্ত্রে যা ক্ষমতা আছে তার যেটুকু লাভ করতে পেরেছিলাম মধুসুন্দরী দেবীর দয়ায়, তা অতি সামান্য, বুঝলে। কিন্তু সেই ক্ষমতাও কোনো মানুষের কিংবা তান্ত্রিকের কাছে থাকা বর্তমানে বিরল। আমরা বেরিয়ে এসেছিলাম, আকাশটা এখন পরিষ্কার। পথে হাঁটতে হাঁটতে কিশোরীর স্বগতোক্তির মতো বলতে লাগলো, এর জন্যই বোধহয় বলে কারো সঙ্গে শত্রুতা করতে নেই। মাঝে মাঝে সামান্য শত্রুতাও অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। কি বলো? আমি আর কিছু বললাম না। ট্রামের ঘন্টার শব্দ শুনতে পাচ্ছিলাম, তাই তাড়াতাড়ি এগোতে লাগলাম। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সে যাত্রায় আমাদের এত বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। কিশোরীর মাসির বাড়িতে আবার যাওয়া দরকার, ভালোভাবে থাকাও তো হলো না। মনে মনে ভাবলাম, এর পরে যখন যাব তখন তারানাথকে সঙ্গে করে নিয়ে যাব। সে সঙ্গে থাকলে আর কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারবে না। কিন্তু ওই নরহরির সঙ্গে আমাদের জীবনে দুবার দেখা হয়েছিল, সেই কথা না হয় পরে অন্য সময় বলবো। শুনছিলেন সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কিশোরীর প্রেত দর্শন। বিভিন্ন চরিত্রে সুরজিতা, অয়ন্তিকা, সৌম্যজিৎ, বর্ণক, অমিত এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর এপিসোড নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।